বাংলাদেশের মানুষের যেরকম মেন্টালিটি, সেটা নিয়ে খুবই খারাপ ধরনের কাজ হতে পারে। এই এআই কে বেস করে অনেকে ক্রাইম করে অনেক বড় লোক হয়ে যাবে। আমি একজন ছোটখাটো নির্মাতা, এআইটাকে ওই লেভেলে নিতে চাই, আমার কাজ আর দুইটা মিলে একাকার করে দিতে চাই। আমি যেহেতু ভালো কিছু করব, এই কাজটা আরো 10 জন ভালো কাজে লাগা। কখনো শিখাবো না যে তুমি কাক হয়ে উড়ে বেড়াও, এই ভাইরাল কন্টেন্ট শিখাবো না। আমি শিখাবো কারো মাথায় একটা ছোট চিন্তা থাকলে সেই চিন্তাটাকে একটা কিভাবে গল্পে রূপ দেওয়া যায়, এবং খারাপ দিকগুলো শেখানো হবে, কি কি করা যায় এআই দিয়ে দেখানো হবে। লাইক সামনে ইলেকশন বা এগুলো নিয়ে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। তা ওই সব জায়গা থেকে আমার মনে হচ্ছে যে খুব জরুরি এআই নিয়ে একটু ভাবা সরকারিভাবে। বাংলাদেশে এআই এর যে বিপ্লব হয়েছে, সে বিপ্লব যাদের হাত ধরে এসেছে তাদের মধ্যে অন্যতম একজন মশিউর রহমান প্রান্ত আমার সঙ্গেই আছেন। দুঃখের বিষয়, তার যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তিনি যে পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করতেন, সেখানের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কিভাবে বুঝলেন এবং কবে বুঝলেন যে আপনার এই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। আমার এই 13 তারিখে আমি প্রতিদিন বিকাল 5টার দিকে এই চ্যানেলটায় ভিডিও আপলোড করতাম। তো ওটা শিডিউল দেওয়া থাকতো, আমি আগের দিন বাসায় গিয়ে রাতে কাজ করে আমি শিডিউল দিয়ে আপলোড করে রাখি। তো জাস্ট পাকে 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে একবার চেক করি যে এটা র্যাঙ্কিং এ কেমন আছে। আচ্ছা, কম থাকলে আবার হয়তো একটু ট্যাগ ট্যাগ চেঞ্জ করে দিতে হবে, একটু কাজ করতে হয়, আসলে কন্টেন্ট আপলোড করলে হয় না। তো সেই জায়গা থেকে যখন আমি ঢুকতে গেলাম অফিস থেকে বের হওয়ার সময়, বের হওয়ার পরে আমি ঢুকে দেখি আমার চ্যানেল রিমুভ এসএমএস দেখাচ্ছে। ইউটিউবে গেলাম, দেখলাম যে এটা রিমুভ, ব্যাপারটা দেখাচ্ছে যে রিমুভ হয়েছে, আসলে এটা হ্যাক হয়েছে, কারণ করানো হয়েছে বা কেউ করেছে, ওইটা ইউটিউব থেকে দেখাচ্ছে রিমুভ। তখনই আমি বুঝতে পারি এবং আমি এক্সপার্ট একজনের কাছে চলে যাই যে ডিজিটাল ডিপার্টমেন্ট অনেক অভিজ্ঞ। তাকে দেখানোর পরে সে বলছে এটা ওভার শিওর ভাই, এটা হ্যাক করেছে কেউ ব্যক্তিগতভাবে আপনার ইয়াতে, কোনো এটা ইউটিউব ইয়া না, কারণ আপনার যে কন্টেন্ট গুলো এগুলো কোনো কপিরাইট ইস্যু বা অন্য কোনো ইস্যু নাই। জাস্ট আচ্ছা, এই যে হ্যাক হলো, এরপরে আসলে পরবর্তী পদক্ষেপ আপনি কি নিয়েছেন? পরবর্তী পদক্ষেপ বলতে আসলে এই চ্যানেলটা আমি উঠানোর জন্য আর আসলে ওরকম আমি চেষ্টা করিনি। সত্যি বলতে কি, যে এটা হ্যাক করেছে আমার, এটা যদি আমি আবার উদ্ধার করি, সে আবার এটার পিছনে ক্ষতি করার চেষ্টা করবে। তো এই জন্য এটা নিয়ে আমি খুব একটা আগ্রহী না। আর এমনিতে এটা মূলত আমি হাল্ক ক্যারেক্টারটা নিয়ে কাজ করতাম, হালকা নাম দিয়ে। তো হাল্ক ক্যারেক্টার থেকে এমনিতে আমি বের হতে চাচ্ছিলাম, কারণ হাল্ক ক্যারেক্টারটা অনেকেই খারাপ করে ফেলছে, হাল্ক দিয়ে গালাগালি কন্টেন্ট বানাচ্ছে, অ্যাডাল্ট কন্টেন্ট বানাচ্ছে। ইভেন আমার পরিবারের লোকজন আমাকে জিজ্ঞাসা করে বলছিল একদিন, আমার বড় ভাই, যে কি রে হাল্কের ভিডিও তো ইদানিং খারাপ ভিডিও। তো সেও ধরে নিয়েছে তাহলে মনে হয় এগুলো আমি বানাই কেন, হাল্ক যেহেতু শুরু থেকে আমি বানাচ্ছি। তো যে কারণে আমি মনে হচ্ছে হাল্ককে স্কিপ করতে হবে। তখন আমরা হাল্কের ভিতরে আমি নিজে গল্পের মধ্যে ঢুকে যাচ্ছিলাম সিনেমাটিক ভাবে, বাট ওটা কন্টিনিউ করা হলো না। সিজন 2 শুরু করেছিলাম এবং ওইভাবেই ভাবছিলাম যে হালকা একা ছেড়ে দেবো না, ওকে ওকে চরিত্রহীন করে ফেলবে সবাই, যেহেতু মার্ভেলের একটা নাম করা ক্যারেক্টার, আমরা হাল্ক ব্যবহার করছি না, বাট একে অসম্মানও করতে পারি না আমরা ওরকম যে যাচ্ছে তাই ব্যবহার করলাম। আমরা একটা ক্যারেক্টার পেয়েছি, এটাই আমাদের অনেক বড় ব্যাপার, ওকে আমরা ব্যবহার করেছিলাম। তো ওই জায়গা থেকে আমার একটু মনটা ভেঙে গেছে, খারাপ লাগছে যে না, হাল্ক নিয়ে আর ওভাবে কাজ করবো না। বা এই জন্য চ্যানেলটা উদ্ধার নিয়েও আমি চেষ্টা করি না, কারণ আবার চেষ্টা করবো মানুষের সামনে আবার ওই যখন 13 মিলিয়ন 14 মিলিয়ন ভিউর থাম্বনেলটা যাবে, তখন তাদের খারাপ লাগবে, আবার তারা ক্ষতি করার চেষ্টা করবে। এবং আমি তো আরো এআই নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করছি, এখন কার কোন দিক থেকে লাগছে আমি জানি না। আমি তো বেসিক্যালি এইটাকে সঠিক পথে ব্যবহারের জন্য একটা আন্দোলন চলছে। গান লিখেছিলেন নিজের লেখা এবং সেগুলো দেখলাম বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তো এটা সম্পর্কে একটু জানতে চাই। এটার সম্পর্কে আসলে ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ানোর জন্য একটা গান করেছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে অনেকেরই পড়াশোনার স্বপ্ন থেকে যায়, প্রাচ্যের অক্সফোর্ড। আলহামদুলিল্লাহ আমার পড়ার সুযোগ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি চারুকলায়। তো চারুকলার ভিতরে আমাদের অনেক ভাস্কর্য আছে। তো এখানে সমার্থক ভাবে এভাবে ব্যবহার করেছি যে তোমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা যদি ঘুমিয়ে থাকো, এটা ঘুমানো বলতে ওই ঘুমানো না, মানে জ্ঞানের দিক থেকে বা মানবিকতার দিক থেকে বা রাষ্ট্রীয় যে কোনো অবকাঠামোর দিক থেকে যদি ঘুমিয়ে থাকো, তাহলে এই নিথর ভাস্কর্যগুলো জেগে উঠবে তোমাদের নিন্দা জানাতে। তো ওই জায়গা থেকে ওদেরকে উৎসাহ দিয়ে গানটা লেখা, এবং গানটা ভালো সাড়া পেয়েছিল। তারপরে আবার টাকা নিয়ে একটা গান করেছিলাম, ওটাও বেশ ভাইরাল হয়েছিল। টাকা নিয়ে গানটা অবশ্য মূলত আমার অফিস কলিগ বলেছিল যে ভাইয়া টাকা দিয়ে ইয়ে বানান। তখন মনে হয়েছিল যে একটা টাকা তো এই দিলে মুভমেন্ট করেই দিবে, শুধু ওটুকু হলো তো আসলে আমার ক্রিয়েটিভিটি হলো না। তখন আমি টাকা নিয়ে কনসেপচুয়াল ভাবে জায়গাতে চিন্তা করে গান লিখে ফেললাম সারা রাত ধরে সুন্দর করে।
টাকার জন্য যে যে মানুষ এত অন্যায় অত্যাচার করে, তো শেষ পর্যন্ত সেই টাকার জন্য যে অন্যায় করে, যে মানে অন্যায়টা করার পরে ধরা খায়, তার কিন্তু জেল ফাঁসি জরিমানা হয়, টাকার কিন্তু কিছুই হয় না। বাট যারা অন্যায়টা করে তারা ওইভাবে ভাবে না যে আমি ওই টাকাটার জন্য কাজটা করছি, খারাপ কাজ, কিন্তু দিন শেষে ধরা খেলে তো আমারই সর্বনাশ হবে, টাকার তো কিছু হবে না। তো টাকার ইউজ মিস ইউজ এগুলো নিয়ে ওই গানটা লেখা। আর ওর নাম দিয়েছিলাম কাগজের দানব। আচ্ছা আচ্ছা। এবং একদম গানের শেষে 2 টাকার একটা নোটে যে 2 টাকা লেখা থাকে, ওখান থেকে লেখাটা আস্তে করে স্ক্রিনে বড় হয়ে উঠে আসে 2 টাকার জীবন। তো এই গানটাও মানে একদিন পরেই মোটামুটি 7,000-এর মতো শেয়ার হয়ে গিয়েছে। তো এই গানটাও ভাইরাল হয়েছে। এরপরে দুর্নীতি বিরোধী টিআইবির একটা কাজ করেছিলাম, ওদের যে এক্সিবিশনের যে ছবিগুলো। তো দুর্নীতি দমন মানে ওরা তো ওপেন এই করাপশন নিয়ে প্রদর্শনী করে কার্টুন কম্পিটিশন করার পরে। তো আমার কয়েকটা ছবি এত ভালো লেগেছিল, আমি কয়েকটা ছবি তুলে নিয়ে যাই এবং রিকোয়েস্ট করে ওনাদের একটা ক্যাটালগ নিয়ে যাই। আচ্ছা সারা রাত থেকে ছবিগুলো তুলে আবার রিসাইজ করে টেবিলে নিয়ে বসে গান লিখে ফেলি ওইভাবে, মানে দুর্নীতি নিয়ে। তো ওই গানটা লিখে সারা রাত ধরে আবার অ্যানিমেশন করলাম, করার পরে আমি এটা আপলোড দেই। আপলোড দেওয়ার পর কে মেনশন করে দেই। Stella featuring next level. Well done, side by side, fridge. তো এই দুর্নীতি বিরোধী প্লাস মানবাধিকার লঙ্ঘন এগুলো নিয়ে যে ছবিগুলো ছিল, কার্টুনগুলো ছিল, ওগুলো নিয়ে সারা রাত ধরে গান লিখে ওটা আবার এআইকে দিয়ে গানটা গাইয়ে আবার সাবটাইটেল বসিয়ে ওটা আপলোড করলাম পরের দিন টিআইবিকে মেনশন করে। এবং এটার একটা আমার বড় প্রাপ্তি ছিল, টিআইবি থেকে আমার সকালবেলা পরের দিন নাম্বার কালেক্ট করে টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান আমাকে একটা ধন্যবাদ জানান, কাজটার জন্য অ্যাপ্রিসিয়েট করে। এটা আমার কাছে মানে খুবই একটা পাওয়া ছিল বা ভালো লেগেছে যে না, মানে আমার কাজটা ওই লেভেলের হয়েছে জন্য তার মতো মানুষ আমাকে ধন্যবাদ জানিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমরা দেখি যে মাঝে মধ্যেই ফেসবুক বা ইউটিউবে এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করা হয়। আপনি যেহেতু এআই নিয়ে কাজ করেছেন অনেক, তো সেক্ষেত্রে আসলে এআইটা মানুষের মধ্যে ছড়ানোর ক্ষেত্রেও আপনি একটা ভূমিকা রাখার চেষ্টা করেছেন, কতদূর সেই ভূমিকা রাখছেন এবং যাদের আসলে ভিডিও বা ছবি এআই দিয়ে বানানো হয় তাদের জন্য যদি কিছু বলতেন। আসলে আমি এআইটা শুরু করেছি কিন্তু অনেক দিন হয়ে গেছে তা না, 1 বছরের মতো হবে। তো যত আমি বেশি ডিপলি কাজ করলাম, ডিপলি কাজ করলে তো অনেক কিছুই করা হয়, মানে নতুন একটা টুলস আসলে আমরা দেখি যে আচ্ছা কি বানানো যায়, কি বানানো যায়। তখন বানাতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা নিয়ে বাংলাদেশের মানুষের যেরকম মানে মেন্টালিটি, সেটা নিয়ে খুবই মানে খারাপ ধরনের কাজ হতে পারে। এবং এই এআই কে বেস করে অনেকে ক্রাইম করে অনেক বড় লোক হয়ে যাবে, অনেক খারাপ কাজ করে, অনেককে ব্ল্যাকমেল করে, অনেক কিছু করে। তো ওই জায়গা থেকে মনে হয়েছে আমি কন্টেন্ট ক্রিয়েটর এই হওয়াটা আমার জরুরি না, আবার হতে হবে এই কারণে যে আমি যদি এআই তে টপ লেভেল কন্টেন্ট ক্রিয়েটর না হই তাহলে তো আমার কথাগুলো কেউ শুনবে না। সেই জায়গা থেকে আমি মানে যত ধরনের কন্টেন্ট এআই দিয়ে বানানো যায় সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং মানে অলরেডি আমি 6টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি। তাই ওই করতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে একটা মানে সামাজিক অনেক দায়বদ্ধতা থেকে যায়, এবং যারা শিখাচ্ছেন তাদেরও অনেক দায়বদ্ধতা থাকে। যেমন আমি যদি মার্শাল আর্ট শিখাতাম, আমি শিখে কিন্তু অবশ্যই বলতাম তোমরা আবার রাস্তাঘাটে কাউকে মেরো না, কারণ যে মারামারি জানে সে তো ইচ্ছাই করবে একটু কাউকে মারতেই করতে। এআই টুলসটাও তো ওই ধরনের। আমি তো উদাহরণ দিই যে ছুরির সাথে, যে ফল কাটে সবজি কাটে, আবার খারাপ মানুষের হাতে ছুরি থাকলে গলাও কাটে। তো ওই একইভাবে আমি মানে সবাইকে শিক্ষা জিনিসটা এমন যে একটা আসলে নৈতিক শিক্ষার সাথে দিতে হয়, যেহেতু টুলসটা পাওয়ারফুল। তো ওই জায়গা থেকে আমি চেয়েছি যে সবাই মানে ভালো কাজে লাগাক প্রপারলি। এবং সেই জায়গা থেকে কতটা সাকসেস, আসলে সাকসেস বলবো না, অনেকগুলো পত্রিকায় সম্পাদকীয় কলামে আমার লেখাগুলো গিয়েছে, কিন্তু আসলে এগুলো তো মানুষ পড়বে পড়া পর্যন্তই শেষ। বাট কাজে লাগানো যাবে তখনই যখন সরকার আমাকে সহযোগিতা করবে এই কাজগুলো এখানে আপনি করার জন্য। সরকারের কাছে কি চান, মানে সহযোগিতার ক্ষেত্রে বা এআইটা শেখানোর ক্ষেত্রে আপনি আসলে সহযোগিতার চাওয়াটা ক্ষেত্রে কি? বলতে মানে এআইটা হচ্ছে একদম মানে জনসাধারণ পর্যায়ে মানে জানতে হবে, যেমন গার্জিয়ান লেভেল পর্যন্ত জানতে হবে। এটা আসলে লুকোচুরির কিছু না বা এটা খারাপ কিছু না, বরঞ্চ এটা একটা সহযোগী টুলস, খুবই পাওয়ারফুল, যারা ভালো কাজে ব্যবহার করবে ক্রিয়েটিভ সেক্টরে। আবার অনেকে এই ক্রিয়েটিভ লোকজন অনেক খারাপও হয়, তারা আবার এটা যাতে ব্যাড ইউজ না করতে পারে, খারাপভাবে ব্যবহার না করতে পারে, এই জন্য যদি আমাদের একদম রুট লেভেল পর্যন্ত ট্রেনিং পায়, একটা ফ্রি ট্রেনিং, এটা তো পার্সোনালি ভাবে সম্ভব না, ব্যক্তিগতভাবে সম্ভব না। টেকনাফ থেকে তেতুলিয়া, এটা একমাত্র সরকারি উদ্যোগেই সম্ভব। তারা যদি একটা ট্রেন আপের ব্যবস্থা করে, যেখানে ওপেনলি বড় মাঠের মধ্যে প্রজেক্টরে করে মানে শেখানো হবে, এবং খারাপ দিকগুলো শেখানো হবে, কি কি করা যায় এআই দিয়ে দেখানো হবে লাইভ।
যে এই ধরনের জিনিস যদি আপনারা দেখেন আপনারা আতঙ্কিত হবেন না। কেউ যদি আপনাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করে আপনারা অভিজ্ঞ কারো কাছে যাবেন, দেখাবেন, কিন্তু এটাকে সিরিয়াসলি নেবেন না। তো ওই পর্যায়ে অ্যাওয়ারনেস করাটাই হচ্ছে আমার, মানে মনে করি যে আমি শুধু এআই কন্টেন্ট ক্রিয়েটর হলাম, এখান থেকে 2 টাকা কামালাম, ওটা না। আমি এই টুলসটা নিয়ে কাজ করি এবং আমি যেহেতু আমার ক্যারিয়ার মোশন গ্রাফিক্স এবং আমি একজন ছোটখাটো নির্মাতা, টুকিটাই কাজ করি। আমি এআইটাকে ওই লেভেলে নিতে চাই, আমার কাজ আর দুইটা মিলে মানে একাকার করে দিতে চাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু ভালো কিছু করব, এই কাজটা আরো 10 জন ভালো কাজে লাগাক। এবং আমি শেখানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছি এই কারণে যে না হলে যারা একটু পচাভাবে শেখাচ্ছে বা ভাইরাল ভিডিও বানানো শেখাচ্ছে, নইলে এই যাদের আগ্রহ নিয়ে আমার কাছে এখন শিখছে এরাও কিন্তু ওনাদের কাছে চলে যাবে এবং খারাপটা শিখবে। তার মনে হচ্ছে আমি যদি শিখাই, আমি তো কনফিডেন্ট যে আমি বেটারটা শিখাবো এবং কিভাবে একদম একটা মানুষের চিন্তা থেকে ফাইনালি একটা ভিডিও জেনারেট শেখানো যায় আমি সেটা শেখাবো। আমি কখনো শিখাবো না যে তুমি কাক হয়ে উড়ে বেড়াও, তুমি এটা করো ওটা করো। আমি এই ভাইরাল কন্টেন্ট শিখাবো না, আমি শিখাবো কারো মাথায় একটা ছোট চিন্তা থাকলে সেই চিন্তাটাকে একটা কিভাবে গল্পে রূপ দেওয়া যায় এবং সেটা বিভিন্ন যেটা আপনি এর আগে বিভিন্ন সময় করেছেন। প্রপারলি। যেহেতু আমি মিউজিক নিয়ে ছায়ানট থেকে রেকর্ড মার্কস নিয়ে ফার্স্ট হয়ে বের হয়েছি, আমি থিয়েটার করেছি, তো সব মিলিয়ে আমার ওই এক্সপিরিয়েন্সের জায়গাগুলো এখন আমি কাজে লাগাতে চাচ্ছি। এবং এআইটার বদলতে এআইটা আমাকে অনেক কাজ শর্টলি করে দিচ্ছে জন্য আমি এই কাজগুলো করতে পারছি। আর যখন আমি নিজে করতে পারছি, আমার মনে হচ্ছে এই কাজটা আমি আরো সারা বাংলাদেশের মানুষ করুক, যারা এই সেক্টরটা আগ্রহী বা করতে চায়, আমার মাধ্যমে হোক অন্য কারো মাধ্যমে হোক, বা প্রপার ওয়েতে শিখুক, কেউ ব্যাডলি না শিখুক। এটা মানে আসলে এআই তো খারাপ না, ওকে যে ব্যবহার করবে সে খারাপ। ওই যে বললাম ছুরি তো খারাপ না, ছুরি দিয়ে তো সবজি কাটা যায়, ফল কাটা যায়, আবার তো এটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওটা নিয়ে খারাপ কাজেও ব্যবহার করে। তো ব্যবহারকারীকে সাবধান করার জন্য এটা সরকারের পদক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাই আমি সরকারের কাছে এটা আবেদন করব যে আমি তো এককভাবে বিগত 6 মাস ধরে এটা মানে লেখালেখি বা এটা সেটা করছি, তো শুধু এটাতেই হবে না। এটা মানুষ পড়বে ভুলে যাবে, একটা ভিডিও দেখবে ভুলে যাবে। তখন সরকারি কিছু নীতিমালা জারি করবে, যখন সাইবার ক্রাইম কোন কোন চ্যানেল কোন কোন পেজ থেকে এই টাইপের ভিডিও আপলোড করা হচ্ছে রেকর্ড করে যদি তাদেরকে ধরে এনে একটা পানিশমেন্ট বা একটা জরিমানায় ফেলে, তখন আরেকটা মানুষ যখন প্রুফটা পাবে কাজটা করতে গিয়ে ভাবে না না এটা করলে তো জরিমানা খেতে হবে। বাট এখন টোটালটা ওপেন, আর দেশের সার্বিক অবস্থা হয়তো বা সরকার এখন এগুলো দিকে খেয়ালও করতে পারছে না। বাট সামনে ইলেকশন বা নতুন এগুলো নিয়ে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। তা ওই সব জায়গা থেকে আমার মনে হচ্ছে যে খুব জরুরি এআই নিয়ে একটু ভাবা সরকারিভাবে। ওই জায়গা থেকে আমি যাদের পাচ্ছি তাদেরকেই বলছি যেন আমার মেসেজগুলো একটু পৌঁছে দেওয়া যায়। বা এবং যারা শেখাচ্ছেন এটাকে তাদেরকেও আমি এটাই রিকোয়েস্ট করি যে আপনারা তো শেখাচ্ছেন ভালো ভালো অনেক স্টুডেন্টদের শেখাচ্ছেন, কিন্তু যদি এই অনেকদের মাঝে এই মেসেজটা দেওয়া যায় যে তোমরা এটা ভালো কাজে লাগাও বা তোমাদের ক্যারিয়ারের কাজে লাগাও, এটা স্কিল হিসেবে নাও। এআইটাকে আমার কাছে মানে একটা স্কিল, এটাকে যত ডেভেলপ করবেন তত আপনার কাজটাকে আরো মানে মাধুর্যপূর্ণ করতে পারবেন। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আসলে কিছুই করতে পারবো না যদি সরকার আমাকে সহযোগিতা না করে, বা সরকারিভাবে আমাকেই করতে হবে সাহায্য, বিষয়টা এমন না। মানে যারা ভালো কাজ দেশের করছে তাদের হ্যাঁ ভালো স্বার্থে যদি এই জিনিসগুলো একটা নীতিমালা একটা ইয়ার মধ্যে নিয়ে আসে তাহলে ভালো হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।